সুধী দর্শক, মোহনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ভিন্ন মাত্রা আলোচনা অনুষ্ঠানের পক্ষ থেকে আমি নজমুল হক নান্নু আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু নির্ধারিত হয়েছে দক্ষিণপন্থী মৌলবাদী রাজনীতির উত্থান এবং চলমান বিষয়ে থাকবে মজলুম জননেতা মৌলানা ভাসানীর সেই ঐতিহাসিক ফারাক্কার লং মার্চ 1976, 16ই মে সেই ফারাক্কা লং মার্চের যে দিবস, এই দুটি বিষয় নিয়ে আমরা কথা বলব। আমাদের এই আলোচনা অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে, এছাড়া ফেসবুক এবং ইউটিউবেও সরাসরি প্রচারিত হবে। তাছাড়া আগামীকাল সকাল 6:50 পুনরায় মোহনা টেলিভিশনের নিজস্ব চ্যানেলে প্রচারিত হবে। আমাদের এই গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠানে আমাদের আমন্ত্রণে দুজন বিশিষ্ট ব্যক্তি উপস্থিত হয়েছেন এবং তারা দক্ষ বুদ্ধিজীবী, লেখক, সাংবাদিক, মুক্তিযোদ্ধা। আসুন তাদের সাথে আমরা পরিচিত হই। প্রথমেই একেএম বারী, বীর মুক্তিযোদ্ধা, গবেষক, আপনাকে স্বাগত জানাই আমাদের এই আলোচনা অনুষ্ঠানে। এরপর ডক্টর মোস্তফা মজিদ, কবি, লেখক এবং একজন গবেষক হিসাবে যিনি প্রখ্যাত। তাছাড়াও আপনি বাংলা একাডেমির পুরস্কার পেয়েছেন, আপনাকে অভিনন্দন আজকের এই আলোচনা অনুষ্ঠানে। প্রথমে আমাদের আজকে মনে রাখা উচিত যে মৌলবাদী রাজনীতি, দক্ষিণপন্থী রাজনীতি, প্রতিক্রিয়াশীল রাজনীতি কিভাবে বাংলাদেশ এবং আরও কয়েকটি দেশে, প্রতিবেশী দেশে এভাবে বিকশিত হলো, এভাবে উত্থান হলো। আমাদের ঐতিহাসিক ধারণা অনুযায়ী, আমি বেশি বলবো না, সামান্য একটু কথা বলা প্রয়োজন মনে করি যে যখনই প্রগতিশীল শক্তি, যখনই সমাজ পরিবর্তনের শক্তি, আধুনিক বিজ্ঞান মনস্ক চেতনার শক্তি যখন দুর্বল হয়ে যায়, যখন ব্যর্থ হয়, তখন প্রতিক্রিয়াশীল শক্তি মাথাচাড়া দিয়ে ওঠে। এটা কেমন করে সম্ভব? যারা মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার বিরোধী, তারা আজকে বাংলাদেশের একটি আলোচিত শক্তি হিসেবে যাদের প্রকাশ বা বিকাশ আমরা দেখতে পাচ্ছি, যদিও মনে করি এটা ক্ষণস্থায়ী। বাংলাদেশের মানুষ সচেতন। তাছাড়াও ভারতের মতো একটি দেশ যেখানে তারা গর্ব করত ধর্ম নিরপেক্ষতার, সেই ভারত আজকে এমন একটি দক্ষিণপন্থী, এমন একটি সাম্প্রদায়িক শক্তির চেতনা দিয়ে তারা আজকে কলুষিত করছে তাদের সমাজকে। নিঃসন্দেহে সেটা ভারতের জন্যই সেটা নিন্দনীয় একটি বিষয়, সেটাও আমাদের কথা বলতে হবে। এছাড়া পাকিস্তান, যেখানে মৌলবাদী শক্তি আছে, আফগানিস্তান, ইরান, এমনি আরও অনেকগুলি দেশে কেন এই প্রতিক্রিয়াশীল শক্তিগুলোর উত্থান হয়েছে, সেই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো। প্রথমেই আমি ডক্টর মোস্তফা মজিদ, আপনি একজন গবেষক এবং আপনি এই বিষয়ের উপরে আপনার অনেক লেখা আছে, গবেষণা আছে। আপনি বলুন, বিশ্লেষণ করুন আজকে এই বিষয়টির। ধন্যবাদ আপনাকে। ভারতবর্ষে এই যে মৌলবাদের হিন্দু মৌলবাদের উত্থান আজকের না, এটা এই 1924 সাল থেকেই আপনার হিন্দু মৌলবাদ, যেটা RSS, রাষ্ট্রীয় সেবক সংঘ যেটার নাম আর কি, তারই উত্তরসূরি পরবর্তী পর্যায়ে হিন্দু মহাসভা এবং তার পরবর্তী পর্যায়ে আজকে বিজেপি। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ছিলেন। শ্যামাপ্রসাদের আগেও ছিলেন তার মুঞ্জ এবং সাভারকার, আপনারা জানেন। সাভারকার, হ্যাঁ, মুঞ্জের সাথে আপনার মুসোলিনির সেই সময় আপনার হচ্ছে গিয়ে সাক্ষাৎ হয়েছিল। এবং ইতালিতে যখন ফেসিবাদের উত্থান মুসোলিনির হাত দিয়ে হয়েছে, ঠিক হিটলারের যে নাসিজম যেটা আর কি, সেটাও আপনার ওই একই সময় আর কি। এবং এদের সাথে, এই সাভারকারদের সাথে বা মুঞ্জের সাথে এদের বৈঠক হয় এবং তখন থেকেই ফেসিজম কীভাবে আপনার ধর্মীয়ভাবে ফেসিজম কীভাবে আপনার হচ্ছে গিয়া ভারতবর্ষের যে
আগমন ওই তখনই ঘটে আর কি, এবং তারপর এর বিকাশ ধীরে 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 এখন সর্বশেষে অনেক বছর পারেনি, সর্বশেষে এই আপনার বিজেপির মাধ্যমে ভারতীয় জনতা পার্টি এর মূল কারিগর হচ্ছেন দুইজন, একজন হচ্ছেন গিয়া আবদানি আর একজন হচ্ছেন গিয়া আপনার বাজপেয়ী। আপনি জানেন বাজপেয়ী তো খুব বড় মাপের কবিও ছিলেন। আমি এই বিস্তৃত ব্যাখ্যা না যে বর্তমানে চলে আসছে, বর্তমানে আমরা চলে আসছি যে আপনারা ভয়ঙ্করভাবে যেমন এই ফেসিবাদের হিন্দু ফেসিবাদের উত্থান দেখছেন, ঠিক পাশাপাশি এই উপমহাদেশে পাকিস্তানেও দেখবেন যে একইভাবে আর কি, যে মওদুদির মাধ্যমে যে মৌলবাদের উত্থান ঘটেছিল তার বহিঃপ্রকাশ ঘটেছে পাকিস্তানে এবং বাংলাদেশে, এবং লক্ষ্য করা যাচ্ছে, দেখা যাচ্ছে। এবং লক্ষ্য করা যাচ্ছে না বাংলাদেশে বর্তমানে একটা মৌলবাদী শক্তি। বাংলাদেশে ৭১-এ আপনার এদেরকে যেভাবে এরা মানে আর কি পাকিস্তানের পক্ষে যেভাবে দালালি করেছে, আজকে আবার তাদের নতুন করে উত্থান হয়েছে বা নবজন্ম লাভ করেছে। না, আমি কিন্তু আপনার কাছ থেকে শুনুন, আপনার কথা হচ্ছে না, আমি চাচ্ছি যেটা সেটা বলতে পারছেন না। আপনি বিশ্লেষণ করে বলুন যে আজকে এই মৌলবাদী শক্তির উত্থানটা কেন হলো। আপনি কেন বলছেন না যে আজকে আমাদের দেশে ১০০ বছর আগে থেকে আপনার এখানে পরিপূর্ণভাবে একটা মার্ক্সবাদী লেনিনবাদী রাজনীতি, সমাজতান্ত্রিক রাজনীতি, যেটা বিশ্বকে আজকে সেখানে সকল মানুষকে সমান অধিকারের ভিত্তিতে একটা প্রগতিশীল চেতনার যে ইতিহাসের চাকা সামনের দিকে নিয়ে যেতে হবে, সেই পথে যাবার পরে সেই দল বা সেই আদর্শ বা সেই দর্শন দুর্বল হয়েছে বলেই আজকে এটার বিকাশ। সে তো বটেই, দুর্বল সেটা আপনি বলেন। এবং ৭১-এর মুক্তিযুদ্ধের সময় যারা বিরোধিতা করেছিল, প্রকাশ্যে প্রত্যক্ষভাবে পাক আর্মিকে যে অত্যাচারের পথ দেখিয়েছিল, মেয়েদের উপর অত্যাচারের পথ দেখিয়েছিল, জনগণের উপর হত্যা এবং নিধন করে দেওয়া, পরিপূর্ণভাবে গণহত্যা যেটা, সেটা সহযোগিতা করেছিল, অংশ নিয়েছিল, তারা আজকে আমাদের এখানে একটা ফ্যাক্টর হওয়ার মতো অবস্থা। যদিও আমি বলেছি যে এটাই শেষ, আপনি কেন হলো সেটা বলেন। না, এটার জন্য আমাদের দেশে তো বামপন্থীরা নাই, অবশ্যই আমাদের দেশে সমাজতান্ত্রিক দলগুলো নেই, আমাদের দেশে আওয়ামী লীগ ছিল না, তাহলে কি ব্যর্থতা সকলেরই? সেই কারণের জন্য এটা আসছে, আমি এই কথাটাই শুনতে চাই। না, আমি বলছি আপনাকে, সেটা হচ্ছে যে আমাদের বামপন্থাদের তো ব্যর্থতা রয়েছেই, এবং সেই সাথে আপনার হচ্ছে গিয়ে যারা প্রগতিশীল চিন্তা ভাবনা করে, তারা যে সমাজকে এগিয়ে নিয়ে যাবে, নতুন সমাজ পরিবর্তনের জন্য যে আপনার জনগোষ্ঠী তৈরি করার, যে ভবিষ্যৎ প্রজন্মের তৈরি করার কথা, সেইখানে তাদের ব্যর্থতা রয়েছে। তাদের আরও একটু ব্যর্থতা আছে, আপনাকে আমি বলে, আমরা কিন্তু তিনজনে আলোচনা করছি। আরও ব্যর্থতা হয়েছে কি, যে যারা রাষ্ট্র শাসন বা ক্ষমতায় গিয়েছে, তারা জনগণের উপর নির্বিচারে অত্যাচার করেছে, তারা শোষণ করেছে, লুণ্ঠন করেছে তারা, এবং আমাদের দেশের সম্পদ লুণ্ঠন করে বিদেশে নিয়ে গিয়েছে। ঔপনিবেশিক শক্তি কিন্তু একটা কাজ করত, অন্য দেশের সম্পদ লুণ্ঠন করে নিজের দেশে নিয়ে যেত। আর আমাদের এই শক্তি যারা বলে যে আমরা মুক্তিযুদ্ধ করেছি, তারা ক্ষমতায় যে নিজের দেশের সম্পদ অন্য দেশে নিয়ে পাচার করেছে, তাই না? এটা তো ভয়াবহ অপরাধ। আপনাকে ধন্যবাদ, আবার আসবো আমি। একেম বাড়ি, আপনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, আহত হয়েছিলেন, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের কৃতি ছাত্র ছিলেন এবং আপনার অভিজ্ঞতা আছে। আপনি আজকে বলুন যে আজকে যে আমাদের এই যে দেশগুলোর কথা বললাম, ধর্ম প্রতিপালন করা আর মৌলবাদী শক্তি বা প্রতিক্রিয়াশীল শক্তি, অন্য ধর্মের প্রতি ঘৃণা, এটা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। আপনি একটি বিশ্লেষণ দিন আমাদের সমাজের দিকে তাকিয়ে, আশেপাশের দেশগুলোকে টানবেন, কিন্তু আমাদের দেশের দিকে তাকিয়েও এটার একটা বিশ্লেষণ দিন। সংক্ষেপে বলবেন, আমার দ্বিতীয় বিষয়ে আবার কথা বলতে হবে। অনেক ধন্যবাদ ধন্যবাদ আপনাকে, যে আপনি আমাকে এই বিষয়টা বলার সুযোগ দিয়েছেন। আমি আপনাকে একটা জিনিস বলি, যে এই যে আমরা প্রত্যেকটা প্রতিক্রিয়ার একটা বিরূপ প্রতিক্রিয়া আছে, একটা ক্রিয়ার একটা বিরূপ প্রতিক্রিয়া, মানে টু ইচ অ্যান্ড এভরি অ্যাকশন মাস্ট বি দ্য দেয়ার ইজ অপোজিট এন্ড ইকুয়াল রিঅ্যাকশন। সেইটা জিনিসটা হয় যে এই যে আপনি যেটা বললেন যে ৭১-এর যে যারা এইখানে মানে রেসটাকে চেঞ্জ করে দিতে চাইছিল, আজকে যারা বলেছে যে না দেশে আগুন জ্বালায় নাই, পোড়ায় নাই, নারী ধর্ষণ হয় নাই, তারা শুধু ধর্ষণই করে নাই, তার সৈনিকদের বলা হয়েছিল যে রেসটাকে চেঞ্জ করে দিতে হবে। ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট ডাজ ইট মিন, রেসটা চেঞ্জ করার।
সেই যারা এই কাজটা করেছে তাদেরকে কিন্তু এবং ওই একই কাজকে বসনে হার্জেগোভিনাতে কিন্তু রাইট রাইট, তাই না? তো এইটা যারা করেছে তাদেরকে কিন্তু এরা সহযোগিতা করেছে। এখানে যদি আজকে বলে যে আমি তো তখন শিশু ছিলাম 3 বছরের, সুতরাং তুমি শিশু রাজাকার বলতে পারলো না নিজেকে, বলছে আমি শিশু মুক্তিযোদ্ধা। 3 বছর বয়স ছিল তার, এখন সে বলছে যে সে শিশু মুক্তিযোদ্ধা, কিন্তু তার বাবা তো ছিল রাজাকার। তোমার বাবা যখন রাজাকার ছিল, তোমার বাবা যখন আলবদর ছিল, আল শামস ছিল, তাহলে তুমি তো মুক্তিযোদ্ধা হয়েছে, সেই ধারা রাজনীতিতে তো তুমি আসো নাই। আর বড় কথা যেটা আপনি সূচনা করেছেন, যে যারা ক্ষমতায় আসলো 71-এর স্বাধীনতার পরে 16ই ডিসেম্বরে পরে যারা ক্ষমতায় এসেছে, তারা ক্ষমতার নামে ক্ষমতায় এসে দেশে কি বলবো ধর্মনিরপেক্ষতার নামে ধর্মহীনতাকে উস্কিয়ে দিয়েছে। প্রত্যেকটা মানুষের কিন্তু সে যে ধর্মেরই হোক, ধর্মের প্রতি তার নিগুড় একটা দুর্বলতা আছে। কারণ প্রত্যেকটা মানুষই চিন্তা করে, একজন যে নাস্তিক, সেকালকে আমার মেয়ে বলেছে একজনের কথা, সে মারা গেছে আমার, তো যে উনি তো ওনার কি জানাজা হয়েছে, বলছে হয় মনে কেন হয়েছে, উনি তো নামাজ পড়তো না, উনি তো আল্লাহকেও মানতো না। তো না মানলে উনি তো ওনার সন্তানরা নামাজ পড়ে, তো তারা তো আর বলবে না যে আমার এই আপনজন উনি ছিলেন, তার জানা। তো এই যে এটা অ্যাট দি এন্ড অফ দি ডে মানুষ কিন্তু আল্লাহর কাছে যাই সমর্পণ করে নিজেকে। এই সমর্পণের জায়গাটা যদি আমরা নিরবিচ্ছিন্ন রাখতে পারি মানুষকে, যে আমি যেটা বিশ্বাস করছি সেই ধর্মটা আমি পালন করি, আপনি যেটা বিশ্বাস করেছেন সেটা আপনি পালন করেন, আপনি করেন, কিন্তু এইখানে এই দেশে মুসলমানের সংখ্যা 80%, সেখানে মুসলমানদেরও ধর্ম পালন করায়, মানে দাড়ি টুপি আলাদা। কালকে কে যেন বলছিল যে দাড়ি টুপি পরলে রাস্তায় হাঁটাও অসুবিধা হইতো, দাড়ি টুপি দেখলে। তো এই যে যেগুলো করে মানুষকে এই মৌলবাদের উত্থানের, এটা একটা কারণ যে অনেক মানুষ মৌলবাদীদের ভোট দিয়েছে, যে আমি নামাজ পড়তে পারবো না যদি এই লোকগুলো আসে, আমি রোজা রাখতে পারবো না, মসজিদে যেতে পারবো না, এইগুলো আসে। এখন আমাদের মৌলবাদীদের যে চরিত্র, সেটা যদি আমরা যথাযথভাবে মানুষের সামনে তুলে ধরতে না পারি, আর আজকে আমরা যারা ক্ষমতায় আসছি, বিএনপির আমরা সমর্থক বা বিএনপি আমরা করি, আমাদের এই দল যদি আজকে ব্যর্থ হয়, মৌলবাদীরা আরও উত্থান হবে মানুষের, এবং এখানে অনেক বড় অরাজকতা, বিশৃঙ্খলা হবে। আচ্ছা, আমি এর মাঝখানে আমি প্রশ্ন জিজ্ঞেস করি যে দেখুন, যে আমি আমার বক্তব্যে আমি বলেছি আপনাদের দুজনকেই যে ভারত যারা একটা ধর্ম নিরপেক্ষতার একটা বিরাট একটা অবস্থান ছিল, সেটা আমাদের একটা দুঃখ হয়। ভারতে অনেক দার্শনিক, কবি, সাহিত্যিক, শিল্পী, কত বড় বড় দেশপ্রেমিক, মার্ক্সবাদী, গণতন্ত্রে কত মানুষ, যাকে বলা মানবতাবাদী মানুষের অনেক আছে, কিন্তু সেখানে আজকে নির্বাচনে জয়লাভ করবার পরে শুভেন্দু অধিকারী তিনি কিভাবে বললেন যে আমি মুসলমানদের ভোট পাইনি? এই কথা কি কেউ উচ্চারণ করে? আমাদের দেশে কি কেউ বলে যে আমি হিন্দুদের ভোট পাইনি প্রকাশ্যে? যিনি দুদিন পরে ওত নিলেন কি একটা মুখ্যমন্ত্রী, এটা অত্যন্ত দুঃখজনক। আমরা আশা করি যে তিনি তার নিজের ভুল বুঝতে পারবেন, এবং আমরা এখনও মনে করি যে আমাদের এই মাটি, এই বাংলাদেশ, এখানে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, পার্সি যত মানুষ আছে তাদের সকলের সমান অধিকার আছে। আপনারা দুইজনই স্বীকার করেন? জি, সমান অধিকার আছে। প্রকাশ্যে বলুন যে যার যার রাজনীতি করার, যার যার ধর্ম পালন করার সংবিধান থাকবে, সেই সংবিধান অনুযায়ী তাদের সকলের অধিকার থাকবে, আজকে সমানভাবে থাকবে। এবং আমরা আজকে এই সাম্প্রদায়িকতাকে সবসময় ঘৃণা করব, মানুষের মধ্যে ঐক্যকে অটুট রাখবো। আজকে এই মৌলবাদী শক্তি বিকশিত সব দেশে হবে যদি প্রগতিশীল শক্তি বিকশিত না হয় এবং তারা যদি ঐক্যবদ্ধ না হয়। একটা বামপন্থীদের মধ্যে কত রকম ভাগ বিভক্ত। ভারতে যদি কোনো একটা ধর্মীয় সম্প্রদায়ের উপর অত্যাচার হয় তাহলে প্রতিবাদ করা উচিত না? সেটা আছে সিপিএমের প্রতিবাদ করা উচিত, সিপিআইয়ের করা উচিত, কংগ্রেসের উচিত, মমতার করা উচিত। আমি জানি না এইসব পার্টিগুলো করেছে কি না। ভারতে, পশ্চিমবাংলায় আজকে যে জিনিসটা হচ্ছে, সেখানে তার সিপিএম কোথায়, সিপিআই কোথায়? তারা তো মমতা এখন বলছে যে আমি আদালতে যাচ্ছি, উনি এইটার বিরুদ্ধে আদালতে যাচ্ছে। তো এখন উনি আজকে গাউন পরে দেখলাম যে উনি কোর্টে যাচ্ছেন। আমি যে কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে গিয়া বাংলাদেশে যে মৌলবাদের উত্থান, বাংলাদেশে একটা হচ্ছে গিয়া মুসলমানদের মধ্যেও নানা মতবাদের আপনার কতগুলো ব্যাপার রয়েছে। যেমন ধরেন, এখানে ইসলাম প্রচার করেছে ওয়ালি আউলিয়া দরবেশরা,
প্রথমত, এবং আপনার বণিকরা আর কি, আরব বণিকরা। তার পরবর্তী পর্যায়ে হচ্ছে গিয়া যারা আপনার হচ্ছে গিয়া আপনার সহিংস পথে এখানে মুসলমানরা আসছে। কিন্তু এই যে আপনি লক্ষ্য করবেন যে পীর আউলিয়া দরবেশ যারা আছেন, আপনি ওই অতদূর যাচ্ছেন না না, আমাকে একটু শেষ করে দিন প্লিজ। কথা হচ্ছে গিয়া তুমি যে এই মাজার ভাঙতেছে একটা গ্রুপ, বিশেষ একটা উগ্রবাদী গ্রুপ, এই উগ্রবাদীরা হচ্ছে গিয়ে অত্যন্ত ফেসিবাদী এরা, এদের চরিত্র হচ্ছে গিয়ে ফেসিস্ট, এবং হিটলারের ফেসিস্ট আর এই ফেসিস্টের মধ্যে কোনো তফাৎ নেই। আপনার বিজেপি যে ফেসিস্ট এবং জামাতও ফেসিস্ট আমি মনে করি। এরা 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 হচ্ছে গিয়া যে সাধারণ মানুষের যে ধর্ম আপনার পালন করার যে সেই ধর্ম পালন করতে তাদের চাপারও ধর্ম তারা চাপিয়ে দিতে চাচ্ছে, জোর জবরদস্তি। আমি সেই কথাটাই বলতে চাচ্ছি। না, ঠিক আছে, আপনি সে কথাটা বলেছেন, ধন্যবাদ। আচ্ছা, তাহলে আমরা কি এই সিদ্ধান্তে আসতে পারি যে শুধুমাত্র বাংলাদেশ বা ভারতে নয়? না, বিশেষভাবে আচ্ছা নানু ভাই, আমি একটা জিনিস বলি, এই ঠিক মুহূর্তের একটা বার্নিং ইস্যু আমি পত্রপত্রিকা এবং বিশেষভাবে দেখছি যে আমাদের দেশের মানুষের মধ্যে একটা বিষয়ে অতিমাত্রায় রিয়াকশন হয়েছে, যেটা হচ্ছে পশ্চিমবাংলায় শুভেন্দু বাবু যে কাঁটাতারের বেড়া দেওয়ার কথাটা বলছে, এইটার যে পরিমাণ রিয়াকশন হয়েছে আমি মনে করি এত বড় রিয়াকশন হওয়ার কোনো কারণ ছিল না। কারণ পশ্চিমবাংলা না, ভারতের সাথে আমাদের যে বর্ডার, প্রায় 5,000 কিলোমিটার লম্বা বর্ডার, 5th লংগেস্ট বর্ডার এটা, সেই বর্ডারে 3,000 কিলোমিটার কিন্তু অলরেডি কাঁটাতারের বেড়া আছে। এখন যে বেড়াটা হবে সেই বেড়াটা শুভেন্দুবাবু করবে, এটা যদি সে শূন্য রেখার 150 গজ বাইরে গিয়া, মানে ভারতের ভিতরে 150 গজ গিয়া করে, তাহলে কিন্তু আমাদের এটা আপত্তি করার কোনো কারণ নাই। কথা আছে, সরি, এখানে আমি কথা বলে আমি শেষ করব। তাদের উদ্দেশ্য যে গভর্নমেন্ট বা বিজেপি যারা গিয়েছে, এই কাঁটাতারের বেড়া দিয়ে আমাদের সুবিধা করার জন্য করছে না। যদি চোরাচালান করতে হয়, তাদেরকে ফেন্সিডিল যদি পাচার করতে হয়, ওই বর্ডার কখন তারা খুলে দেবে আর ফেন্সিডিলের মার্কেট এখানে হয়ে যাবে। সুতরাং ওটার পিছনে তাদের একটা অসৎ উদ্দেশ্য আছে। অনেকে মনে করছে কাঁটাতারের বেড়া দিলে তো ভালোই, আমাদের এরিয়া আমরা পেলাম, চোরা কারবারি হলো না, বেশ আমরা বেঁচে গেলাম। তা নয়, এটা অত্যন্ত জটিল, কঠিন, প্রতিক্রিয়াশীল একটি শক্তি হচ্ছে আজকের বিজেপি। এবং যেই শক্তি আজকে শুধুমাত্র এবং যে পাকিস্তান, আফগানিস্তান, ইরান, বাংলাদেশ, বিভিন্ন জায়গায় এই মুসলিমদের মধ্যেও এই মৌলবাদী শক্তি আছে, সেখানেও আছে। সুতরাং আমি একটু আপনাকে বলি যে এই যে কাঁটাতারের বেড়াটা দিচ্ছে, এটা কিন্তু পশ্চিমবাংলার সরকার দিচ্ছে না, এটা ভারত সরকার, কেন্দ্রীয় সরকারের কাজ। কেন্দ্রীয় সরকার আমাকে শুনতে দেন, কেন্দ্রীয় সরকার হচ্ছে পশ্চিমবাংলার সরকার। এই যে শূন্যরেখার 150 গজের বাইরে যে জায়গাটা, সেটা হলো পশ্চিমবাংলার। এই পশ্চিমবাংলার সরকারের কাছ থেকে এই জায়গাটা নিতে হবে। এইটা এতদিন মমতা ব্যানার্জি দেয় নাই, শুভেন্দুবাবু সেটা দিতে চাচ্ছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী আমরা কিন্তু এটার বিরোধিতা করতে পারবো না, কারণ বিশ্বের বিভিন্ন দেশে এই ধরনের বেড়া আছে, আফ্রিকাতে আছে। আপনার বার্লিনে ওয়াল দিয়ে 2 বার্লিনকে আলাদা করে দেওয়া হয়েছিল। পূর্ব জার্মানি, পশ্চিম জার্মানিতে ছিল একটা শহর, বার্লিন শহরটাকে 2 ভাগ করে দিয়েছিল। আমি আপনার কথার সাথে একমত যে তারা যদি এটা নিজেদের এরিয়া, না তার নিজের এরিয়ার মধ্যে যদি তারা এরকম কাঁটাতারের বেড়া দেয়, আমরা কিছুই করতে পারবো না। কিন্তু আমাদের কথাটা হলো কি, যে সবসময় একটা সৎ উদ্দেশ্য এবং অসৎ উদ্দেশ্য প্রতিবেশীদের মধ্যে এই বিষয়টি আমাদের একটা সন্দেহের উদ্রেক করে, এবং সে কথাটাই বলছি। আচ্ছা, আমরা এখানে শেষ করে দিচ্ছি, একটু এখান থেকে না আর সময় দেওয়া যাবে না। এখন কথাটা হলো যে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের কাছে ছেড়ে দিই, যে আমাদের মজলুম জননেতা মৌলানা ভাসানী, যিনি ছিলেন আমাদের অন্তরের নেতা, যিনি আফ্রিকা, সে ল্যাটিন আমেরিকার সাম্রাজ্যবাদ বিরোধী এবং জনগণের নেতা বলা হতো, মজলুম জননেতা মৌলানা ভাসানী সেখানে ফারাক্কা লং মার্চ করেছিলেন 1976 সালের 16 মে। সেটা আমরা তখন অর্গানাইজ করেছিলাম, আমরা যারা তরুণ ছিলাম, অনেকেই আপনারাও ছিলেন। সেই ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ দিবস হচ্ছে 16 মে, এবং সেটা শহীদ মিনারে একটা বড় জমায়েত হবে, ভাসানী জনশক্তি পার্টির তারা আয়োজন করছেন। এবং এই মে ডের কথা আমরা আজকে স্মরণ করছি। আপনি জানেন যে বর্তমান বিএনপি সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান এসে কতগুলো সিদ্ধান্ত গ্রহণ করেছেন। খাল কাটা, যেটা জিয়াউর রহমান করেছিলেন, এর পরবর্তী সময়ে আজকে আমরা জানি যে পদ্মা ব্যারেজের কথা আপনারা নিশ্চয়ই শুনেছেন। এই যে পদ্মা ব্যারেজ, এর সাথে
হবে হচ্ছে তিস্তা ব্যারেজ হবে আমরা আশা করছি। কেন এটা? এই পানি যে কত প্রয়োজন, মানুষের দেহের যে রক্ত না হলে পরে মানুষ বাঁচে না, পানি না হলে বেঁচে থাকতে পারে না, সভ্যতা বেঁচে থাকতে পারে না। সেই ফারাক্কা দিবস এসছে, এর উপর আপনারা কয়েকটি কথা বলবেন। আমি শুধু কয়েকটা তথ্য আপনাদের দেই। আজকে নদীপথ আমাদের হ্রাস, যেখানে 24,000 কিলোমিটার ছিল, সে নদীপথ কমে হয়েছে এখন কত জানেন? 3,800 কিলোমিটার। আমরা তো তবু খাচ্ছি, আমরা সব কিছু করছি। যদি নদীপথ যদি বন্ধ না হতো, তাহলে আমরা আরও অনেক খাদ্যশস্য পেতাম, আমরা বিদেশে রপ্তানি করতে পারতাম, আমাদের অর্থনীতি আরও ভালো হতো। এখন আমরা মনে করি ফারাক্কা এটা বাঁধ দিয়েছে, কি আছে, অসুবিধে কি? আপনারা যান না, দেখেন যে কিভাবে নদী শুকিয়েছে। আপনারা হার্ডিন ব্রিজের কাছে যান, আপনারা ফরিদপুর, পাবনা বিভিন্ন স্থানে যান, সেখানে বোঝা যাবে। কিছুদিন পরে কঙ্কালসার মানুষ দেখব আমরা। এবং আমাদের এই যে রোগ শোক বেড়েছে, এটা একমাত্র পানির জন্যে। এই প্রসঙ্গে আমি প্রথমে বলবার জন্য আমি প্রথমে মুস্তাফা মজিদকে বলছি, আপনি দুই একটি কথা বলুন। না, বলা হয়ে থাকে যে পানির জন্য তৃতীয় বিশ্বযুদ্ধও হতে পারে, হ্যাঁ, এরকম কথাও বলা হয়ে থাকে। হ্যাঁ, সত্য। এবং সবচেয়ে মজার কথা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে আপনার ফারাক্কা বাঁধ দেওয়ার, কলকাতা বন্দরের যখন নাব্যতা নষ্ট হয়ে গেল, তখন ভারত সরকার সিদ্ধান্ত নিল যে তারা ফারাক্কা বাঁধ ব্যারেজ করবে আর কি, ফারাক্কা বাঁধ দেবেন। কিন্তু এর যে এটা একটা আন্তর্জাতিক নদী এবং তার চাইলেই দিতে পারে না, কিন্তু তারা ফারাক্কা বাঁধ দিলেন। দেওয়ার পরে তারা বললেন যে আমরা 10 দিনের জন্য আর কি এক্সপেরিমেন্ট করবো আর কি, মনে আছে আপনাদের? তো 10 দিনের জন্য এক্সপেরিমেন্ট করার কথা বলে আর সেটা আর আজ পর্যন্ত সেই 10 দিন আর শেষ হয় না। এর ফলে হয়েছে কি, আমাদের উত্তর অঞ্চলে, বিশেষ করে রাজশাহী বরেন্দ্র অঞ্চলে ভয়াবহ, মানে আপনার হচ্ছে গিয়া আপনার মানে শুষ্ক মৌসুমে ভয়াবহ পানির সংকট দেখা দেয়। যে ফসল ফলানোর কথা, দরে হওয়ার কথা, সেই ফসল এখন হয় না। এর কারণে অনন্য যে সকল নদী, যেমন ধরেন মধুমতি নদী কিংবা আপনার গড়াই নদী, অনন্য যে সকল নদী, সমস্ত নদীতে তার প্রভাব বিস্তার করেছে এবং বঙ্গোপসাগর পর্যন্ত, সুন্দরবন পর্যন্ত এর প্রভাব বিস্তার করেছে এই ফারাক্কার ফলে। এবং ফারাক্কা যে ভয়ঙ্কর যে ক্ষতি করেছে আমাদের দেশের মানুষের, আমাদের দেশের, সেটা বলার, সেটা মাওলানা ভাসানী বুঝতে পেরেছিলেন এবং তিনি প্রথমে এর বিরুদ্ধে আপনার হচ্ছে প্রতিবাদ জ্ঞাপন করেন। এবং তিনি আপনার এই ফারাক্কা মিছিল করার আগে, লং মার্চ করার আগে তিনি ইন্দিরা গান্ধীকে একটা পত্র দিয়েছিলেন এবং সেই পত্র ড্রাফট করেছিলেন এনায়েতুল্লাহ খান এবং হচ্ছে সিরাজুর রহমান খান। এবং সেই পত্র দেওয়ার পরে উনি 16 তারিখে নির্ধারণ করেন যে রাজশাহী থেকে আপনার চাঁপাইনবাবগঞ্জের কানসার পর্যন্ত, শেষ পর্যন্ত উনি মিছিল করবেন। এটা 64 মাইল দীর্ঘ, তো 64 মাইল অনেক পথ। এবং এটা 16ই মার্চ হওয়ার কথা, 16ই মে হওয়ার কথা। 3 দিন আগের থেকে রাজশাহী শহরে নানা প্রান্তের লোকজন এসে ভরে যায় এবং মাওলানা ভাসানী 2 দিন আগে রাজশাহীতে পৌঁছান এবং লোকারণ্য হয়ে যায় বা বাড়ির থেকে। আচ্ছা, আমার এই ওইটা থাক, ওটা তো হয়েছে। আপনি এর পরিপ্রেক্ষিতে যে ভূপ্রকৃতির যে প্রতিক্রিয়া, সেইগুলো সম্পর্কে বলেন। আমি একেএম বাড়িকে বলি, এটা আপনি বলুন। জি, থ্যাংক ইউ রান্ডি ভাই। এটার প্রতিক্রিয়া আমি আপনাকে বলি যে আমি ছোটবেলায় যে গ্রামটায় বড় হয়েছি, লালিত পালিত হয়েছি, সেই গ্রামটা একটা নদী পাড়ের গ্রাম। তা নদীকে আমি একেবারে ছোটবেলা থেকে অতপ্রতভাবে দেখেছি। আমার ওই নদী দিয়ে এখনো যে আমাদের অস্ট্রিচ স্টিমার, মাসুদ স্টিমার, এই স্টিমারগুলো চলতো। সেই নদীতে এখন একটা ট্রলার, কাঠের ইঞ্জিন চালিত একটা ট্রলার চলতে পারে না। মানুষ এই গরু ছাগল নিয়ে এই গ্রীষ্মের সময় হেঁটে যায়, অথচ সেইখানে তখন আমরা সাঁতার কেটে নদীর এপার থেকে ওপার যেতে ভয় পেতাম। সেই নদী, এখন সেই নদীর এই অবস্থা হয়েছে। সেই নদীতে প্রচুর মাছ পাওয়া যেত, এখন তো কোনো নদীতেই বোধহয় মাছ নাই, ইলিশও নাই। আমরা 3000 টাকা, নদীর যদি প্রবাহ না থাকে এবং স্বাভাবিক নদী যদি না থাকে, আপনি যেটা বললেন যে অনেক খাদ্য থাকতো, এই যে খাদ্য হচ্ছে যে পানিজ যে খাদ্য, পানিজ প্রাণী, জলজ প্রাণী, মাছ একটা জলজ প্রাণী, এটা আমাদের খুবই সুস্বাদু খাদ্য। বিশেষ করে ইলিশ, বিশ্বব্যাপী যেটা খ্যাতি, সেই ইলিশ আজকে পদ্মার পানি নাই, নদীর মাছই তো এখন পাওয়া যায় না, নদীর মাছ শুকিয়ে যায়, এখন শুধু চাষের মাছ, এই জন্য মাছ খাওয়া যায় না। তো এই যেটা হয়েছে, এখন আমরা যে
সিদ্ধান্তটা আমাদের বর্তমান সরকারকে আমি আপনার- ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই যে তারা এই যে পদ্মা ব্যারেজ করার জন্য 34,000 কোটি টাকা দিয়ে, অনেকে প্রশ্ন করেছে আমাদের, আমি টক শোতে দেখেছি যে 34,000 কোটি টাকা খরচ করে একটা ব্যারেজ করে আমাদের কী লাভ হবে। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী ওটা ওখানে বলেছেন যে এখানে 18টা 19টা ডিস্ট্রিক্টে প্রায় 50টার উপরে উপজেলা এখানে লাভবান হবে এই দেশে, যে পানি না থাকার কারণে যে এলাকায় দিবেন আর কি। পানি না থাকার কারণে যে মরুকরণ হয়েছে সেই মরুকরণ বন্ধ হবে হ্যাঁ, এবং এখানে ভারতের কোনো ক্ষতি হবে না। আমরা যে ব্যারেজটা করছি ভারতের ভয় পাওয়ার কোনো কারণ নেই, ভারতের কোনো ক্ষতি হবে না, ভারতের পানি আমরা টেনে নিব না। ভারত বর্ষার সময় যে অতিরিক্ত পানিটা ছেড়ে দিয়ে আমাদেরকে জলে ডুবাতে পানিটাকে চায়, আমরা সেই এখানে পানিটাই আমরা রিজার্ভারে থাকি, রিজার্ভ রিজার্ভারে করে রাখবো। রাখবো এবং সেই পানিটা ডিস্ট্রিবিউট করবো আমরা। ডিস্ট্রিবিউট করবো আমরা গ্রীষ্মের সময়। এবং সেটাই হচ্ছে ব্যারেজের বড় বড় কার্যকারিতা। এই একই রকম ব্যারেজ তিস্তার ক্ষেত্রে হবে, তিস্তায় যেহেতু হবে। তিস্তার পানিও তারা নিয়ন্ত্রণ আটকে করছে রেখেছে তাদের আর কি। নিজে। তো এখন সুতরাং আমাদের হচ্ছে যে যে কোনো লোক যখন নাকি একটা লোক আমার শত্রু, যে আমি আমার নেইবারকে শত্রু বলবো না, বন্ধুই ভাবতে চাই, যে আমার শত্রু সে যখন আমাকে কোনোভাবে একটা কাজ করে বিপদে ফেলতে চায়, আমি ওই জিনিসটাকে কিভাবে আমার পক্ষে নিয়ে আসতে চাই পারি, যেমন ব্যারেজ করে আমি ওই তাদের ফারাক্কা হ্যাঁ, সেটা বাঁধটাকে আপনি আমার ঠিকই পক্ষে বলেছেন। নিয়ে আসতে চাই। এখানে সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এই যে ফারাক্কার বিষয়টা নিয়ে যখন এই সামনে কিন্তু সময় শেষ হচ্ছে, আবার নতুন চুক্তি করতে হবে ফারাক্কার। এই ফারাক্কার ব্যাপারে কিন্তু জিয়াউর রহমান সেখানে একটা উদ্যোগ নিয়েছিলেন 77 সালে। 77 সালে তখন দেশাই, মোরারজি দেশাই তখন ইন্দিরা গান্ধীর পরে ভারতের ভারতের প্রধানমন্ত্রী হন। প্রধানমন্ত্রী ছিলেন। এবং সেই সময় 77 সালে তখন পাঠানো হয়েছিল জগজীবন রাম, মনে আছে, পানি জগজীবন সম্পদ রাম, উনি মন্ত্রী। প্রধানমন্ত্রী হ্যাঁ। ছিলেন পরে। সেটা পরে হয়েছেন। ওই সময় অটল বিহারী বাজপেয়ী ছিলেন পররাষ্ট্রমন্ত্রী, মোরারজি দেশাই প্রধানমন্ত্রী ছিলেন। যখন জিয়াউর রহমানের এখানে পাঠানো হলো, শেষে কিন্তু আলোচনা ব্যর্থ হলো। তো আলোচনা ব্যর্থ হলে জিয়াউর রহমান তখন, এম.এস. খান ছিলেন তখন, এম.এস. খান তখন পানি এটা দায়িত্বে ছিলেন তিনি, বি.এম. আব্বাস এটি ছিলেন, বি.এম. আব্বাস ছিলেন। আমজাদ হোসেন ছিলেন, সিদ্দিকুর রহমান ছিলেন, বড় বড় পানি বিশেষজ্ঞরা ছিলেন। শেষে জিয়াউর রহমান শেষ চেষ্টা করে যখন আলোচনা করলেন এবং তখন আবার ঐকমত্য হলো। ঐকমত্য থেকে তখন একটা প্রাথমিক একটা চুক্তি হলো আর কি। হয় সেটা প্রাথমিক চুক্তি হলো। এম.এস. খানের আপত্তি ছিল, তবুও প্রাথমিক চুক্তিটা হলো। এর পরের মাসে, মে মাসে বি.এম. আব্বাস এটি দিল্লিতে যে চুক্তি ফাইনাল হলো আর কি। এবং সেই সময় দৈনিক বাংলায় আমি তখন লেখালেখি করতাম, ইন্টারন্যাশনাল পেজে। তখন হুমায়ুন ভাই, আহমেদ হুমায়ুন লিখলেন রামের সুমতি, অর্থাৎ জগজীবন রাম রাম। তার সুমতি হলো, সেইটা পানি পত্রিকা একটা নিউজ করেছিলেন ইনি। এবং এর পরবর্তী সময়ে যখন আবার সময় হলো, জাতিসংঘে তুলেছিলেন তিনি, এবং ম্যাডাম খালেদা জিয়াও কিন্তু জাতিসংঘে বলেছিলেন। অর্থাৎ আমরা ছোট দেশ হলেও আমাদের অধিকার এবং আমাদের দাবিগুলো আমরা করতে পারি নিয়মতান্ত্রিকভাবে, সেটা তো অন্যায় না নিশ্চয়ই। আমরা পার্শ্ববর্তী সকল রাষ্ট্রের সাথে বন্ধুত্ব চাই, সে কিন্তু সেই বন্ধুত্ব আমরা অবশ্যই যার যার স্বাধীনতার সার্বভৌমত্বকে বজায় রেখে, এটা আপনারা মনে করেন কিনা? না, অবশ্যই আবার অবশ্যই এটা অবশ্যই। এক কথা মানতেই হবে যে এই নদীটা একটা আন্তর্জাতিক নদী। এটা অবশ্যই। কারো কারো কোনো একটা পার্টিকুলার দেশের নদী নয়, অথবা আন্তর্জাতিক নদীর কতগুলো আন্তর্জাতিক আপনি নীতিনীতি ওইটা রয়েছে। বলেন না, 54টা যে নদী আছে, যে হিমালয় থেকে যে নদীগুলো আসছে, আসছে, সেই এই 54টা নদী সবগুলোই আন্তর্জাতিক হচ্ছে আন্তর্জাতিক নদী। এবং এই আন্তর্জাতিক নদী যে সমস্ত দেশের উপর দিয়ে প্রবাহিত প্রবাহিত হয়েছে হবে। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী, আইন সেই অনুযায়ী সকল দেশে ওই নদীর মালিক। প্রত্যেকের মালিকানা এবং প্রত্যেকে, অধিকার হ্যাঁ, থাকবে। অধিকার থাকবে। এই অধিকারকেই সেখানে স্বীকার করে নিতে হবে। তা আমরা আশা করি যে আজকে আমাদের এই আলোচনার মধ্য দিয়ে ফারাক্কার যে সমস্যা আছে, নতুন চুক্তি হবে, সেই চুক্তি যেন অত্যন্ত মানে যাকে বলা হয় দুই দেশে, আমাদের বাংলাদেশের, ভারতের সকলের স্বার্থ সংরক্ষণ করে এবং আমাদের অধিকারটাকে যাতে আমরা বুঝে পেতে পারি, সেটার জন্য যেন প্রচেষ্টা না হয়। নিশ্চয়ই আপনারা দুজনই এখানে একমত হবেন। অবশ্যই। এবং অবশ্যই, প্রথম অবশ্যই। আলোচনার বিষয়বস্তু আমরা যেটা চেয়েছিলাম, যে আমরা এখানে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা, নেপাল এবং অন্য সকল দেশই যাতে করে আমরা আমাদের ধর্ম এবং আমাদের যে কোনো ধরনের ভাষা, ধর্ম, ভাষা
সব কিছু মিলিয়ে সকল মানুষ যেন একটা সার্ক যেটা গঠন সার্ক হয়েছিল, যেটা গঠন হয়েছিল, এই সার্কের মূলমন্ত্র নিয়ে যদি আমরা যদি একটা গঠন করতে পারি জাতি হিসাবে, সকলেই উপকৃত হবে। আপনার কি মনে হয় বলেন? আমি বলি না, আমি এই কথাটা আমি শুরু করি। জি বলুন। এই সার্ককে উজ্জীবিত করার এই আমাদের প্রধানমন্ত্রী বলেছেন সার্ক উজ্জীবিত করবেন। আমি মনে করি সার্ক উজ্জীবিত করার জন্য প্রত্যেক সময় আপনি যখন একটা জায়গায় আপনার বাড়িতে কাউকে যদি দাওয়াত দেন বা কারো সে কোনো একটা ইনিশিয়েটিভ নেন, আপনার কিছু একটা দিয়ে, একটা গিফট, টোকেন একটা গিফট দিয়ে, আমি মনে করি এই গিফটটা যদি আমরা এইভাবে দিই তা আমরা সাংঘাতিকভাবে লাভবান হব সেই গিফটে। সেটা হচ্ছে সার্কভুক্ত সমস্ত দেশে, আজকে চীন যেমন বিশ্বের ৭৭টা দেশের মানুষকে ফ্রি ভিসায় চীনে প্রবেশ করতে দেয়, সার্কভুক্ত সব দেশকে আমরা যদি ফ্রি ভিসায় বাংলাদেশে প্রবেশ করতে দেই, চীনেরও প্রবেশ করতে দেওয়ার একটা শর্ত আছে। আমরাও বাংলাদেশে একটা শর্ত দিতে চাই যে যিনি প্রবেশ করবেন মিনিমাম $200 এন্ড ক্যাশ করে তাকে 7 দিনের ভিসা নিতে হবে। তাহলে প্রত্যেকটা সার্কভুক্ত দেশ বাংলাদেশের প্রতি একটু হবে, নমনীয় হবে, শ্রদ্ধাশীল হবে, ইনক্লুডিং ভারত। এবং ভারতের প্রচুর পর্যটক এখানে আসবে। আমার চীনের যেমন মানে ওই ফ্রেন্ডশিপ উইথ দ্য ফরেন কান্ট্রিজ, অ্যাসোসিয়েশন ফর দ্য ফ্রেন্ডস অফ দ্য ফরেন কান্ট্রিজ, আমাদেরও ফ্রেন্ডশিপ উইথ দ্য ফরেন কান্ট্রিজ, পিপল টু পিপলস ফ্রেন্ডশিপ হবে। মানুষ যখন আসবে, যে সমস্ত মৌলবাদীরা বলে যে বাংলাদেশে হিন্দুদের নির্যাতন হচ্ছে, বাংলাদেশ হিন্দু স্কুলে ভর্তি হতে পারছে না, চাকরি পাচ্ছে না, এখানে যখন আসবে তখন দেখে যাবে যে বাংলাদেশে হিন্দুরা কিভাবে আছে। সিইং ইজ বিলিভিং। তাদের ভুলটা ভেঙে যাবে তারা, এবং তাদের সাথে আমাদের যখন পিপল টু পিপল ফ্রেন্ডশিপ হয়ে যাবে, তখন সরকার বন্ধুত্ব করতে রাজি হবে। হ্যাঁ, আপনি চমৎকার কথা বলেছেন আর কি। হ্যাঁ, আপনি বলুন। দেখা যাচ্ছে যে আপনার সার্ক ভারতীয় মানে আর কি এটা কার্যকর হোক সেটা চাচ্ছে না। রাইট। প্রবলেমটা হচ্ছে এখানে যে আপনার হচ্ছে গিয়া যখনই বিএনপি গভর্নমেন্ট আসে তারা বলে যে আমরা সার্কের উত্থান চাই, কিন্তু ভারত এ ব্যাপারে সবসময় একটা নিষ্ক্রিয় ভূমিকা পালন করে। অতএব ভারত যতক্ষণ পর্যন্ত না এই ব্যাপারে সক্রিয় হবে, সার্ক আসলে কার্যকর হবে বলে আমার মনে হয় না। এ ব্যাপারে ভারতের মনোভাবটা একটা আমার মনে হয় একটা নেতিবাচক মনোভাব তাদের মধ্যে সবসময় কাজ করে। আমরা কিন্তু এটা প্রত্যাশা, আপনি ঠিকই বলেছেন, আমরা এটা প্রত্যাশা করব যে নিজেকে যদি বড় শক্তি হিসেবে যদি কেউ মনে করে, তাহলে সেখান থেকে তার সাথে বন্ধুত্ব করা অত্যন্ত কঠিন। আমি ডমিনেট করব, আমি বড় শক্তি, এই যে যেটা ট্রাম্প করছেন, যেটা কোনো কথা নেই, একটা বোমা ফেলছে, সমস্ত কিছু যা খুশি থেকে, ইসরায়েল যেটা করছে, জাতিসংঘ নীরব। এবং এখানে আমি জানি যে আপনারা নিজেরাও জানেন যে একটা সময় ছিল যখন জোট নিরপেক্ষ আন্দোলন ছিল, যখন দুটো শিবির ছিল, যখন যেটাকে বলা হয় স্নায়ু যুদ্ধের যুগ। সেই সময় আমি লিখতাম পূর্বদেশ দৈনিক বাংলায়, অজস্র শত লিখে। সেই সময়টা তবু ছোট ছোট দেশের একটা জায়গা, একটা অংশগ্রহণ ছিল। হ্যাঁ, জোসেফ ব্রোজেঞ্জো টিটো, হ্যাঁ উনি করেছিলেন, সকলেই ছিলেন, উনি ছিলেন, জয়েন্দাই ছিলেন, পণ্ডিত জওহরলাল নেহরু ছিলেন, বুমেদিন ছিলেন আলজেরিয়ার, আর এই ছিলেন ওই যে আপনি জামাল আব্দুল নাসের, উনিও ছিলেন, বিরাট ভূমিকা ছিল। এই যে সাম্রাজ্যবাদ বিরোধী, মার্শাল টিটো হচ্ছে উনি প্রধানই ছিলেন, উনি হচ্ছে সকলেই। এই যে একটা উদ্যোগ ছিল, কেন আমরা এর কথা ভুলে যাচ্ছি কেন? ফিদেল কাস্ত্রো, হ্যাঁ, তারও অনেক ভূমিকা অবদান ছিল। তো সেই জন্য কথাটা হলো যে সেই যুগ তো, সেই সময় তো এখন নেই। জাতিসংঘ যে অকার্যকর হয়েছে, সেখানে ইরান এবং যুক্তরাষ্ট্রের যে যুদ্ধ হলো, সেখানে জাতিসংঘের কিন্তু কোনো ভূমিকা নাই। একটা জিনিস না, একটু সময় যে আসে কিনা আমি জানি না, 1 মিনিট আমি বলি যে আমি যে কথাটা বললাম যে আমি যদি মানুষকে একটা জিনিস দিয়ে খুশি করতে পারি, তাতে আমার একটা পয়সাও লস হচ্ছে না, বরং আমার প্রচুর লাভ হবে। সেই লাভটাও হবে, আমার রেসপেক্টটাও কমান্ড করব মানুষের কাছ থেকে। তাহলে ভারত চাওক না চাওক আমার কোনো, কিন্তু আমি তো আমার লাভটা তো ড্রাইভ করেছি, ইকোনমিক বেনিফিটটা তো আমি নিতে পারতেছি। এই যে অনারেবল বিচার প্রস্তাব যেটা আমি করছি, সেটা যদি এখানে হয়, তাহলে আমি কিন্তু অর্থনৈতিক বড় ভূমিকা নিতে পারছি। প্রত্যেক দিন কম করে 10,000 পর্যটক আসবে, $200 করে হলে $20 লক্ষ প্রতিদিন, এবং 30 দিনে $60 লক্ষ। তাহলে আপনি বুঝেন যে প্রায় 75 কোটি টাকা,
কোটি টাকা প্রতি মাসে আসবে, 6/72 না, 7,000 আপনি তো কোটি টাকা। যেভাবে আমাদের হিসাব কোনো করছেন, কাল্পনিক। শোনেন, আপনি যেভাবে হিসাব করছেন ওইভাবেই যে সবসময় হবে না তা না, এটা নয়। হবে না। আমি গল্পের এইটা মতো না হলে শোনা। একটু এদিক সেদিক হবে, কিন্তু হবে তো বটেই। আপনি কি চিন্তা করতে পারেন যে চীনের আগে পর্যটন- বন্ধুত্বটা না সঠিক না হোক না, না। তারা তো বন্ধুত্ব, আমাদেরকে তো শত্রু- চীন তো আমেরিকার সাথে বন্ধুত্ব ছিল না, কিন্তু সেই আমেরিকা স্টার্টিং ফ্রম হিজ গ্রেটেস্ট ফর না, আমেরিকা ওটা- দিয়েছিল বাংলাদেশ দ্য গ্রেটেস্ট, সেই সময় রিচেড কান্ট্রি, তাদেরকে পর্যন্ত কে বন্ধু কে শত্রুতা চিন্তা করে নাই। কারণ এদের কাছ থেকে নিয়ে আজকে চীনের বৈদেশিক যে উপার্জন, সেটা প্রায় $155 মিলিয়ন। না, ঠিক আছে। পর্যটন ক্ষেত্রে চীনের বৈদেশিক মুদ্রা হ্যাঁ, মূল না, ওটা- তাদের তো রপ্তানি হচ্ছে কি সারা দুনিয়াতে। 11% of their হ্যাঁ, GDP, তাই না? 11 সারা দুনিয়াতে আচ্ছা, ঠিক না, না, আছে, না, but dominate করছে it অর্থনীতি, is তার 11 একমাত্র কারণ more হচ্ছে তাদের than রপ্তানিযোগ্য 11 পণ্য। আচ্ছা, ঠিক আছে, এটা Chinese বড় GDP কি না, না হলে- তার একটা সাজেশন যে এরকম হলে আমরা এরকম যদি একটা প্রচেষ্টা নেই তাহলে তো আমাদের কোনো ক্ষতি হচ্ছে না। কোনো কিন্তু investment নাই, কোনো সাথে সাথে investment নাই। আপনি যেটা বলেছেন সেটাও সত্য, যে প্রথমে উভয়ের মধ্যে দিয়ে একটা আন্ডারস্ট্যান্ডিং, তবে উনি বলেছেন যে এই কাজের মধ্যে দিয়েই আন্ডারস্ট্যান্ডিং হবে, সেই কথাটাই আপনি বলেছেন। Right, right. এবং হতে পারে, দেখা যেতে এবং পারে আর কি। সেটা দেখা যেতে হবে। সার্ক গঠনের ক্ষেত্রে আপনি যে কথাটা বলেছেন এটা ঠিক, যে ভারতের একটা নেতিবাচক মনোভাব আছে, সবসময় তবে আমরা চাই যে এটা ইতিবাচক মনোভাব হোক, যাতে করে আমাদের সার্কটা পুনরুজ্জীবিত হয় এবং এই দেশগুলোর মধ্যে যাতে ব্যবসা বাণিজ্য, পর্যটন, শিক্ষা, সংস্কৃতি সমস্ত কিছু যেন ঠিকঠাকভাবে চলে, না, সেটার দিকে আমাদের দৃষ্টি যখন রাখতে হবে। আমি একটু যোগ করি আর কি, যখন এখন তো বার্মায় কিংবা মিয়ানমারের মানে একটা মানে অন্য রকমের একটা শাসন ব্যবস্থা চলছে, নানা রকমের অরাজকতা চলছে, কিন্তু মিয়ানমার যখন স্টেবল ছিল সামরিক শাসকদের, তখন তারাও সার্কে অংশগ্রহণ করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছিল এবং সেখানে একমাত্র ভারতের বিরোধিতা করেছে। না, এখন তো আমাদেরও বিরোধিতা করতে হবে মিয়ানমারকে, সার্কে ঢুকতে মিয়ানমারের বিরোধিতা আমাদেরও করতে হবে, কারণ এখন আর আমরা মিয়ানমারকে সার্কের মধ্যে আমি ঢুকে তখনকার দিতে কথা বলছি আর কি। পারবো না। এখনকার কথা আমি বলছি যে তখন ভারত বিরোধিতা করছে, এখন আমাদের করতে হবে, কারণ এখন প্রায় 12 লক্ষ রিফিউজি রোহিঙ্গা আমাদের এখানে দিয়েছে আর কি, সেটা যাই হোক, এটা সত্য। আমি সেটা reference হিসেবে বললাম যে সেদিন হ্যাঁ, দেখলাম যে ভারতের তাদের যে জীবিকা- ওয়েস্টেজ, গার্বেজ, এই গার্বেজে আমাদের পরিবেশ কিভাবে নষ্ট হচ্ছে, হ্যাঁ, আমাদের পাহাড়ের পরিবেশকে দূষিত করছে। সব দিক দিয়ে আপনাকে ক্ষতি আজকে আলোচনার জন্য আপনাদের দুজনকেই ধন্যবাদ। আমাদের আপনাকেও দুটি ধন্যবাদ, বিষয়ে ভাই। আলোচনা করলাম। সর্বশেষে আবার এখানে বলা যায় যে আমরা আবার ওই মজলুম জননেতা মৌলানা ভাসানীর সেই ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ, সে কথা আমরা ভুলিনি। 16 মে আবার সেই লং মার্চের দিন আসবে। শহীদ মিনারে বেলা 3টায় বিশাল একটি জমায়েত হবে, আমরা সেখানে আবার স্মরণ করব এবং আমাদের পানির যে প্রয়োজন, ন্যায্য প্রাপ্য। এবং বর্তমান সরকার এটা উপলব্ধি করতে পেরেছেন। কিছুদিন আগে আমি চীন পরিভ্রমণ করেছি, 10 দিনের সফর করেছি, বড় প্রতিনিধি দল। আমরা আশা করছি যে চীনের সাথে বন্ধুত্ব এবং তিস্তা ব্যারেজ আমাদের বাণিজ্যিক, আমাদের সাংস্কৃতিক এবং আমাদের এখানে শিল্প, কল কারখানা এগুলোও হবে। চীনই আমাদের সবচাইতে বড় বন্ধু, এটা আমাদের মনে রাখতে হবে। আপনি পর্যটনের কথা বলছেন, সেটাও হবে। শুধু দর্শক, আমাদের অনুষ্ঠান এখানেই শেষ হলো। ধন্যবাদ, শুভরাত্রি।